যে বঙ্গবন্ধু আর যাই করুন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চান নাই। কিন্তু মবের আমি একটা জিনিস আবার একটু ঠেকাই আপনাকে, সরি, সেটা হচ্ছে যে বিশ্বজিৎকে যে মারা হয়েছিল, বা ওই যে বইটার ছাত্রটা তাকে যে তার রুমে নিয়ে যে মারা হলো, হ্যাঁ, আবরার। আবরার, তো এটা কি মব না? অবশ্যই মব। সেই মবটা তাহলে তো মব কিন্তু তো ছিল, আগেও ছিল তাহলে। সেইগুলো তো ধরেন আমাদের এখানে তো সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। অবশ্যই মব কিছু কিছু তো ছিলই, এবং সেইটার তো বিচারও হয়েছে। আবরার হত্যাকাণ্ড কি বিচারহীন অবস্থায় আছে? ১৯ জন ছাত্রলীগের কর্মীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, বিশ্বজিতের ৬ জনকে ফাঁসির আদেশ এই আওয়ামী লীগের আমলে হয়েছে। কিন্তু মব সন্ত্রাসের একটি বিচার কি অন্তর্বর্তীকালীন সরকার করেছে, নাকি বলেছে এটা প্রেশার গ্রুপ? এইখানেই তো পার্থক্য, যেটা সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। এই পৃষ্ঠপোষকতা গত ৫০ বছরে কখনো দেওয়া হয়নি, কোনো সরকারের আমলে দেওয়া হয়নি। যেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আপনি বলতে পারেন সরকারের পুলিশ ছিল না, সরকারের রাজনৈতিক দল ছিল না, তাহলে গোপালগঞ্জে ৫ জনকে মেরে কীভাবে ঠান্ডা করা হলো? তখন ৫ জনকে যে যখন নিহত হলো তখন কিন্তু গোপালগঞ্জ ঠান্ডা করে ফেললো সরকার। তার মানে সরকার চাইলে পারত, কিন্তু সরকার চায় নাই বলে ৩ বার বুলডোজার দিয়ে ৩২ নম্বর ভেঙেছে। সরকারের হাত অনেক শক্ত। সরকার কেন চাইল না? বরং তৎকালীন সরকার প্রধান ইউনূস সাহেব বলেছেন ৩২ নম্বর কেন ভাঙছে তা তার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করুন। এটাই তো সবচেয়ে বড় মব সন্ত্রাসের মতো কথা। কেন মেয়ের অপরাধে পিতার শাস্তি হবে, এবং সেটা কি কোনো একটা ব্যক্তির পৈতৃক সম্পত্তি ছিল? এটা আমাদের জাতির একটি অন্যতম সূতিকাগার। এখানে আমাদের স্মৃতি পরম্পরা, আমরা আমাদের পিতামহের বৃক্ষ কাটতে দিই না, কারণ এর তল দিয়ে গিয়েছে আমার পূর্বজদের শৈশব পরম্পরা। সেই বৃক্ষ গাছ যখন আমরা কাটি না, আর আপনি আমার জাতির স্মৃতিকে একের পর এক বুলডোজার দিয়ে উপড়ে ফেলবেন, আমরা কি একটা স্মৃতিচিহ্ন ছাড়া একটা জাতি? আমাদের কি কোনো অহংকার নাই? আমাদের কি কোনো রক্তাক্ত অতীত নাই? আমাদের কি কোনো ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবার মতো কোনো দৃষ্টান্ত থাকবে না? আমরা কি সব একেবারে উন্মূল উদ্বাস্ত হব আপনাদের মতো? আপনারা যেমন সুযোগ পেলে স্ত্রী কন্যাকে বিদেশে পাড়ি জমিয়ে দেন, আমরা তো এই ভূখণ্ড ছেড়ে কোথাও যেতে চাই না। আমাদেরকেও কি আপনারা সেখান থেকে উৎখাত করতে চান নাকি? এবং যারা উৎখাত হতে চান তারা উৎখাত হয়ে যান, কিন্তু আমরা এখানে প্রজন্ম পরম্পরায় আছি, এবং আমরা এখানে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশে থাকব। সেটাই আমাদের মুক্তিযুদ্ধের শিক্ষা, এবং সেটাই আমাদের ২৪-এর শিক্ষা বলেই নাহিদ ইসলামের কণ্ঠে ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। নাহিদরা কি আজকাল বঙ্গবন্ধুকে আর বঙ্গবন্ধু বলে স্বীকার করেন? তারা তো তার নাম ধরে ডাকেন। আমাদের এই যে নাম ধরে ডাকাডাকির সংস্কৃতি, আমরা যখন এই সব নাম ধরে ডাকতে শুনি খুব বুকের ভেতরে লাগে। আজ থেকে ৫০ বছরের পর আমাদের কোনো একটা ধূলিকণাও হয়তো থাকবে না, কিন্তু ওই পথ করে উঠবে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের ওই অঙ্গুলিটি। কিন্তু তার তো ভুলও ছিল, বঙ্গবন্ধুর যে ভুল ছিল যে জায়গাটাতে, আমি বলবো যে এই যে জুলফিকার আলী ভুট্টোকে আবার ৭৪-এ ডেকে নিয়ে আসছিল, বা সে কোলাবরেটরদের যে ক্ষমা করে দিয়েছিল, ক্ষমা করার ব্যাপারটা তো সে ঠিক হয়েছে বলে আমার মনে হয় না। রক্ষী বাহিনীর ক্ষেত্রেও তো একটা বিতর্কের কথা শোনা যায়। অবশ্যই আপনি দেখুন, মানুষ তো মানুষই, সাদা কালোয় মেশেলে থাকবে, তার অনেক ভুল থাকবে, ভ্রান্তি থাকবে, কিন্তু যেই মাটির উপরে দাঁড়িয়ে সগর্বে আজকে বাংলায় কথা বলছি, নিজের দেশের মাটি দপদপায়া হাঁটি। আপনি যুক্তরাষ্ট্রে যান, জার্মানিতে যান, ইউরোপে যান, পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে যান, আপনি সেখানে প্রথম শ্রেণীর নাগরিক নন। আপনার সেখানে মাথা নিচু করে থাকতে হবে বিভিন্ন কারণে। এই একটি দেশ যেখানে বুক ভরে শ্বাস নিতে পারে, এটা আমার দেশ। এই যে আমারত্বের যে আমাদের কৃতিত্ব, এই মুক্তিযুদ্ধের প্রধান নেতাই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার যাবতীয় দোষ ত্রুটি সমালোচনার পরও তিনি এই জাতির জন্যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এবং তার জন্য জীবনের ৩/১ জেল খেটেছেন, এবং এই ইতিহাস আমরা সবাই জানি না তবে, এবং তারপরে আপনি যখন রক্ষী বাহিনীর কথা বলছেন, এটা সেটা আমি আবারও বললি যে রক্ষী বাহিনীটি আসলে এক ধরনের একটা বিশেষ কারণে তৈরি করা। আপনি যখন আপনার এলিট ফোর্স, আপনি র্যাবের কথা ধরুন, একটা মাত্র সদ্য স্বাধীন একটা দেশ, এবং রক্ষী বাহিনী যদি এতই খারাপ হতো তাহলে সকলকে কিন্তু সেনাবাহিনীতে ফেরত আনা হতো না। এটা কিন্তু যে র্যাবের মতো সবাইকে আবার সেনাবাহিনীতে ফেরত আনা হয়েছে। কাজে বঙ্গবন্ধুর মতো একজন নেতাকে আমাদের পর্যায়ে টেনে হেঁচড়ে নামানোর কোনো কারণ আমি দেখি না। তার অনেক দোষ ছিল, এবং দোষ ছিল বলেই হয়তো
তাকে 22 জন সদস্য সহ মৃত্যুবরণ করতে হয়েছে। না মানে বঙ্গবন্ধুর সাথে আসলে আর মানে ধরেন আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করে বা এখনকার আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করার আমি কোনো প্রয়োজন দেখি না। তবে ৭৪-এর দুর্ভিক্ষের ব্যাপারেও মানে আমার কাছে যেটা মনে হয় যে ৭৪-এর দুর্ভিক্ষের ক্ষেত্রেও যা মানে একটা তার যে ভূমিকা হতে পারতো মানে সেটা সে কি আসলে প্রপারলি পালন করতে পারছে কিনা। না, নিশ্চয়ই না। আপনি দেখুন যে বারবারই যে কথাটি আসে, আপনি একটা মুক্তিযুদ্ধের মতো একটা বড় বাস্তবতা, আপনি ২৪-এর যে আগস্টে এত বড় একটা আন্দোলন হলো, তারপরে ৩ দিন আমাদের দেশে সরকার নাই। আর মুক্তিযুদ্ধের পরের যে বাস্তবতাটা আপনি দেখুন, সেইখানে সরকারের হাতে কি আছে? আপনি আজকে আমাদের যে বাজেট, সেই বাজেটের কয় হাজার গুণ কম সেই বাজেট, সামান্য একটু টাকা হয়তো আমি যেটা আমাদের। শুনতে পেয়েছিলাম যে মানে আমাদের রিজার্ভ ব্যাংকে নাকি $১,০০০ ছিল না। তাহলে এবং সেই জায়গা থেকে আপনি তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে আমরা আসলে তুল্যমূল্য বিচার করবার মতো সময় আমাদের হাতে পাই নাই। এবং তিনি যা করেছেন সেই সময়ে আমরা সিরাজ শিকদারের যে ঘটনাটি জানি, তারপরে বাসন্তীর একটি ঘটনা সামনে এসছে, 7 জন নিহত হয়েছিল ছাত্র 73 সালে, এই ঘটনাগুলো আছে, রক্ষী বাহিনীর অত্যাচারের বিষয়গুলো তো আছেই। এবং এই সব কিছুই আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির এই অংশ, এটা একজন ব্যক্তিকে দোষ দেবার কিছু নয়। একজন ব্যক্তির উপরে আসলে সব কিছু নির্ভর করে না, এবং তার উপর নিশ্চয়ই আমাদের অনেক বড় ধরনের প্রত্যাশা ছিল বলেই হয়তো আমাদেরও অনেক অভিযোগ আছে। কিন্তু আজকে যেমন তারেক রহমানকে আমরা অনেক ইতিবাচক কাজের জন্য আমরা প্রশংসা করছি, কিন্তু আজকে যদি কোনো রকম সমস্যা ঘটে, দেশে নানান রকম অঘটন ঘটে, সব কি আমরা তারেক রহমানের উপরে চাপিয়ে দেব? তা তো নয়। একজন মানুষ তো একা কাজ করেন না, তার তো একটা সিস্টেম থাকে, একটা প্রক্রিয়া থাকে। আপনি দেখুন যে 4 জন নেতাকে নিহত করা হলো, এবং সেটা জেলখানার মধ্যে, অর্থাৎ আওয়ামী লীগের শক্তিটা কোথায় ছিল, এবং সেই ষড়যন্ত্রকারীরা জেলখানার ভেতরে গিয়ে 4 নভেম্বর 1975-এ কিন্তু এই তাজউদ্দিন আহমেদ সহ 4 নেতাকে মেরে ফেলেন। সেই তাজউদ্দিন আহমেদ আবার বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন না, কাজেই মানে থাকতে পারেননি, বঙ্গবন্ধুই তাকে বাদ দিয়ে দিয়েছিলেন। কাজেই দেশীয় এবং আন্তর্জাতিক সব ষড়যন্ত্রের নকশা কিন্তু আমরা নিখুঁতভাবে জানি না, এবং জানি না বলেই আমরা এটুকু অন্তত মানতে পারি যে বঙ্গবন্ধু আর যাই করুন, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চান নাই। চাইলে আর এত বড় মুক্তিযুদ্ধের প্রয়োজন ছিল না, এত আন্দোলনও দরকার ছিল না 23 বছর ধরে, তাহলে সরাসরি অঙ্গরাজ্য হয়ে গেলেই হতো। সেটা যখন চাননি, একটি স্বাধীন রাষ্ট্রের নেতৃত্ব তিনি দিয়ে গেছেন, সেটাকে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক এবং ধর্মনিরপেক্ষ এবং একটি সুশাসিত একটি দেশ হিসেবে তৈরি করার দায়িত্ব আমাদের পরবর্তী প্রজন্মের। দোষ ত্রুটি মিলে সকলেরই থাকবে। আমার কাছে 2টা ঐতিহাসিক মানে ত্রুটির কথা আমার কাছে মনে হয়। 2টা ঐতিহাসিক ত্রুটির একটা হচ্ছে যে 71-এ বাংলাদেশের যে নির্যাতনটা চলেছিল, সেই নির্যাতনের পিছনে কিন্তু বিহারিদের ভূমিকা ছিল অনেক বেশি, অনেক বেশি। সেই বিহারিদেরকে কিন্তু পাকিস্তানিরা অ্যাডাপ্ট করে দিয়ে গেছিলো বাংলাদেশে। সেই বিহারিরাই কিন্তু 71 সালের পুরো মানে 71 সালের পুরো সময়টা ধরে তারা কিন্তু অত্যাচার নিপীড়ন চালিয়েছিল। তাদেরকে কোনোভাবেই কিন্তু পাকিস্তানে ফেরত পাঠানো যায়নি। সেই একই ভুলের একটা কন্টিনিউশন কিন্তু হয়েছে আবার এই রোহিঙ্গাদেরকে 10 লাখ নিয়ে আসার পরে শোনা যায় যে এই রোহিঙ্গাদেরই অনেকেই এখন কিশোর গ্যাং হয়ে সারা দেশেই এরা। তাহলে এটার পিছনে কি শেখ হাসিনার একটা দোষ না? নিশ্চয়ই। রোহিঙ্গা দেশে কেন নিয়ে আসবে এখানে? আপনি দেখুন যে এত তার মমতার কি আছে, আমি এটা বুঝলাম না ঠিক। পরিস্থিতি অনেক কিছু আপনার সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখে। তখন যে পরিস্থিতি ছিল, তখন স্বাভাবিক মাত্র যে কোনো মানবিক মানুষই চেয়েছে, মানুষের জীবনের চেয়ে বড় কোনো কিছু তো নাই। আপনি কি এখন যুদ্ধে নামবেন? সেই বাস্তবতা বোধহয় বাংলাদেশের ছিল না, এখনও নাই। তাহলে তো এখন তো তাদেরকে ঠেলে পাঠিয়ে দেওয়া যেত, সেটা তো পারা যাচ্ছে না। কাজেই মেনে নিতে হয় আমাদের কিছু কিছু সত্য, যদিও আমাদের আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার অভাব আছে। এটা বিশ্ব দরবারে কথা তোলা, এটাকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ফোরামে এটাকে নিয়ে যে এরকম ডিসকাস করার কথা ছিল, সেটা কিন্তু বাংলাদেশ পারেনি। বরং ইউনূস সাহেব কিন্তু বড় বড় কথা বলেছেন, আগামী ঈদই করবেন তারা ওই দেশে, এরকম কথাও তো তিনি বলেছিলেন। তার মানে কই সেই ঈদ তো কয়েকটা চলে এলো। অর্থাৎ খালি কথা বললেই তো হবে না, বাস্তবতার সাথে তার সম্পর্ক থাকতে হবে। আমরা যদি এখন বলি যে না আমরা এখন যুদ্ধ শুরু করে দেব, এটা কি আসলে আমাদের কোনো মানে যুক্তিগ্রাহ্য কথা হবে? আমরা কার সাথে যুদ্ধ করব? আমাদের কি সেই শক্তি সামর্থ্য আছে? কাজেই আমরা কিন্তু বিভিন্ন সময় বলি যে আমাদের পাসপোর্টে দাম নাই, আমাদেরকে দেখুন, আমাদেরকে ভারতের পাসপোর্টে কিভাবে হেনস্থা করে।
ভাইটা কি ভারতীয়দের দোষ দিলে হবে? আমাদের পাসপোর্টের দাম তো আমরা নিজেরাই তো নষ্ট করে ফেলছি। বিভিন্ন জায়গায় গলা কাটা পাসপোর্ট দিয়ে আমরা যেভাবে মধ্যপ্রাচ্যে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ছি, জলের অতলে ডুবে যাচ্ছি, এগুলো কেন হচ্ছে? কারণ সুশাসনের অভাবে হচ্ছে। আমরা আমাদের তরুণদেরকে মধ্যপ্রাচ্যের সাগরে ফেলে দিচ্ছি কেন? এখানে এই যে রাজনীতির নামে খাই খাই যে একটা উৎসব আমরা চালু করি, সবচাইতে সহজ কাজ হচ্ছে রাজনীতির মাধ্যমে টাকা বানানো। আজকে 1.5-2 বছরে আপনি ছাত্র নেতাদের দেখুন তাদের চেহারা কি দাঁড়িয়েছে। আজকে 30 বছর পরে এসে আমি আপনার সামনে বসে আমি কথা বলছি, আর আজকে 1-1.5 বছরে যেই সমস্ত ছাত্র নেতারা তৈরি হয়েছে তারা দেখবেন আজকে পাশে বসে বলছে আপনি তো শেখ হাসিনার পা চাটেন। তিনি জানেনই না আমাদের স্ট্রাগলটা কি, এবং তাদের স্ট্রাগল বলে একটা শব্দ তাদের জীবনে নাই। কিন্তু জার্নিতে যদি স্ট্রাগল না থাকে তাহলে কিন্তু সব কিছু এরকম মানে এত সহজলভ্য বলে মনে হয়, যে কোনো কথা বলে ফেলা যায়। অর্থাৎ রাজনীতি যখন কর্তৃত্ববাদ এবং সুবিধাবাদের হাতিয়ার হয়ে উঠবে, রাজনীতি হয়ে যাবে সবচেয়ে সহজলভ্য পেশা, টাকা বানানোর একমাত্র হাতিয়ার, তখন সমাজে আর কোনো কিছু থাকবে না। সেটাই বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।